আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে ইসলামিক জিহাদের কমান্ডার সহ 4 জনকে হত্যার দাবি ইসরায়েলের। সব ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব, বলছেন আল হুথি। হামাস নেতা হাইয়ার সঙ্গে ফোনালাপ, ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে, বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিন ইসরায়েল উত্তেজনার মধ্যেই হঠাৎ করে সৌদি প্রশাসনে ব্যাপক রদবদল। ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ, ট্রাম্পের খোঁচার জবাবে মুখ খুললেন হ্যারিস। রাশিয়ার ব্যাপক আক্রমণের মধ্যেই রুশ যোদ্ধাদের আক্রমণ রুখে দেয়ার দাবি ইউক্রেনের। ডক্টর ইউনুসকে শেহবাজের ফোন, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আর্জি পাকিস্তানের। ধর্ষণ কাণ্ডে মোদিকে মমতার খোঁচা, লিখলেন দ্বিতীয় চিঠি, ভেঙে পড়ল ভাস্কর্য, পা ধরে মাফ চাইলেন মোদি। এবং সর্বশেষে ইসরায়েলকে শায়েস্তা করতে কেন দেরি করছে ইরান। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। পশ্চিম তীরে ইসলামিক জিহাদের কমান্ডার সহ 4 জনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহত ওই কমান্ডারের নাম মোহাম্মদ জাব্বার। তিনি আবু সুজা নামে অধিক পরিচিত। নূর শামস শরণার্থী শিবিরের একটি কমান্ডো দলের প্রধান ছিলেন তিনি। তুলকারম শহরের একটি মসজিদের পাশে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষ হয় ইসরায়েলি বাহিনীর। এতে পার্শ্ববর্তী নূর শামস শরণার্থী শিবিরের এক কমান্ডো প্রধান নিহত হয়। এছাড়া সেখানে আরও 4 সদস্য নিহত হয়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরের দিকে হেলিকপ্টার, ড্রোন এবং সাঁজোয়া যানে সজ্জিত হয়ে তাদের বাহিনীর কয়েকশো সেনা পশ্চিম তীরের 2 শহর তুলকার্ম, জেনিন এবং আশপাশের এলাকায় অভিযান শুরু করে। এই অভিযানের শেষের দিকে তুলকার্মে নিহত হন মোহাম্মদ জব্বার। এ সময় তার সাথে আরও 4 জন নিহত হন। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি। এর কারণে হিসেবে তিনি বলেছেন, ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং এটি কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয়। তিনি বলেন, ইসরায়েল এমন একটি শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না, কারণ এটি সব ধরনের রেড লাইন এবং সকল নিয়মনীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায়। আব্দুল মালিক আল হুথি বলেন, উত্তর গাজার বানি সালেহ মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে। তিনি বলেন, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যেসব মুসলমানদের টনক নড়েনি তাদের ইমানে মারাত্মক ঘাটতি রয়েছে। ইয়েমেনের হুথি নেতা বলেন, ইসরায়েল যে পর্যায়ের পাশবিকতা ও নৃশংসতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্য অবমাননাকর। তিনি জেরুজালেম আল কুদস শহরে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননাকর আচরণের তীব্র নিন্দা জানান। এছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রামে ইরান শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে। তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নেতা খলিল আল হাইয়ার সঙ্গে এক ফোনালাপে এ অঙ্গীকার ব্যক্ত করেন। সাইয়েদ আরাকচি বলেন, চূড়ান্ত বিজয়ের হাসি ফিলিস্তিনিরাই হাসবে এবং ততদিন পর্যন্ত তাদের পাশে থাকবে ইরান। গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যে যুদ্ধবিরতি মেনে নেবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে। ফোনালাপে হামাস নেতা খলিল আল হাইয়া গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ আলোচনা এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক তাণ্ডবের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আল-আকসা মসজিদের গঠন কাঠামোয় পরিবর্তন এনে সেটির ইসলামী পরিচয় মুছে ফেলতে চায়। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের মোকাবিলায় ইরান ফিলিস্তিনকে যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তা নির্যাতিত ফিলিস্তিনি জনগণ কখনোই ভুলবে না, বরং তারা আজীবন কৃতজ্ঞ থাকবে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন কিছু না। বছরের পর বছর ধরে দেশ দুটি রক্তক্ষয়ী দ্বন্দ্বে লিপ্ত। আর এই সংঘাত ও দ্বন্দ্বের তীব্রতা ভূরাজনৈতিক বিষয়ের উপর নির্ভর করে, কখনো বাড়ে আবার কখনো কমে। বলতে গেলে যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম একটি কারণ এটি। তেহরানের কাছে ইসরায়েল হলে ছোট শয়তান, আর মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ডাকে বড় শয়তান বলে। ইসরায়েলের অভিযোগ, ইরান সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের পাশাপাশি ইহুদি বিরোধিতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তাদের বিরুদ্ধে হামলা চালায়। এসব নিয়ে মাঝে মধ্যেই দেখা যায় দেশ দুটি একে অন্যের স্থাপনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, রকেট ও গুপ্ত হামলা চালাতে। এ ধরনের হামলার কারণে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটলেও প্রায়শই দেখা যায় কোন সরকারই এর দায় স্বীকার করে না। তবে সম্প্রতি হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর
উত্তেজনার পাদর চরমে ওঠে। এ ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রকাশ্য হুমকি দিয়েছিল ইরান। বলেছিল ইসরায়েলকে শাস্তি দেওয়া হবে। তবে সেই ঘোষণার প্রায় 1 মাস পেরিয়ে গেলেও ইসরায়েলকে শাস্তি দিতে ইরানি তোড়জোড় খুব এক লক্ষ্য করা যায়নি। গত সপ্তাহে ইরানের আইআরজিসি মুখপাত্র বলেন যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা দীর্ঘ সময় নিতে পারে। ফলে ইরান কবে ইসরায়েলে হামলা চালাবে সেই বিষয়টি নিয়ে নতুন করে অনিশ্চয়তা শুরু হয়। ইরান কেন ইসরায়েলে হামলা করার বিষয়টি নিয়ে দ্বিধান্বিত তা ব্যাখ্যা করতে বিশ্লেষকেরা কয়েকটি পয়েন্ট সামনে হাজির করেছেন। সেগুলোর মধ্যে প্রধান একটি কারণ হল ইসরায়েলের শক্তিশালী প্রতিক্রিয়ার ভয়ে ইরান হয়তো দ্বিধান্বিত, এবং এই হামলার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি জড়িত হয়ে পড়ে তবে তা একটি বিস্তৃত সংঘাতে পরিণত হতে পারে। দ্বিতীয়ত, ইরানের বর্তমান নেতৃত্ব, যার সর্বোপরি ইরানের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখাকে অগ্রাধিকার দেয়, সম্ভবত এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার বিষয়ে সতর্ক যা তাদের নিয়ন্ত্রণকে দুর্বল করতে পারে। ইরানের অনেকেই দেশটির রাজনৈতিক শ্রেণীর নেতৃস্থানীয় ব্যক্তিত্ব সহ দেশটির নেতৃত্বকে সর্বাত্মক যুদ্ধের পরিণতি সম্পর্কে সতর্ক করছেন, যা দেশের জন্য সত্যিকার অর্থে ধ্বংসাত্মক এবং সরকারের জন্য মারাত্মক হতে পারে। এছাড়া ইরানের জলসীমার কাছাকাছি মার্কিন সামরিক উপস্থিতিও হয়তো তেহরানকে হামলা থেকে বিরত রাখতে বাধ্য করছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উপস্থিতি ইরানের নেতাদের চিন্তাভাবনাকে ঠান্ডা করে দিয়েছে। ইরান এর আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়টি তীব্রভাবে এড়িয়ে গেছে। ইরানের আক্রমণাত্মক অবস্থান নেওয়া থেকে বিরত থাকার আরেকটি কারণ হতে পারে ইসরায়েল হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি আলোচনা। ইরান চায় না এমন কোনো সিদ্ধান্ত নিতে যা এই আলোচনাকে লাইনচ্যুত করতে পারে। এছাড়া এমনটা করে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দোষী হিসেবেও বিবেচিত হতে চায় না। আগামী নভেম্বরে হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও সতর্ক ইরান। তেহরানে ক্ষমতাসীনরা এমন কিছু করতে চায় না যার ফলে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি ত্বরান্বিত হয়। কারণ বর্তমান বাইডেন প্রশাসন ইরানের ব্যাপারে যতটা নমনীয়, ডোনাল্ড ট্রাম্প হয়তো তার চেয়েও অনেক বেশি আগ্রাসী মনোভাব দেখাবে, যার প্রমাণ নিকট অতীতেই পাওয়া গেছে। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যুক্তরাষ্ট্রকে একটি বড় সংঘর্ষে টেনে আনবে, যা নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিসের নির্বাচিত হওয়ার সম্ভাবনাকে বিনষ্ট করতে পারে। ইরান ট্রাম্পকে আবার নির্বাচিত হওয়া থেকে আটকাতে যা প্রয়োজন নিজের তরফ থেকে তার সবটাই করবে। তবে এতগুলো শর্ত বা কারণ হাজির থাকার পরও হয়তো ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বাধ্য। এমনকি গত এপ্রিল ইরান ইসরায়েলে যে প্রতীকী আক্রমণ চালিয়েছিল সে ধরনের কোনো আক্রমণ চালিয়ে হলেও প্রতিশোধ নিতে হবে বাধ্য ইরান। তবে এবারে এপ্রিলে ইরান ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরাসরি ব্যবহার করা নাও হতে পারে। সব মিলিয়ে ইরান এখনও কিছুটা দ্বিধান্বিত, বিশেষ করে কিভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে ইসরায়েলি আগ্রাসনকে বাধা দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে ইরান অনেক বেশি দ্বিধান্বিত। বর্তমানে ইরানের নেতৃত্ব এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে দেশটির সমর্থকদের প্রত্যাশা এবং বাস্তবতার মাঝে যে দূরত্ব সেটি কিভাবে মেটানো যায় সেটি এখন তেহরানের মূল চিন্তা। অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে দেশটির প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। রাজকীয় ফরমানে বলা হয় যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল মুতলাক বিন সালেম বিন মুতলাক আলাজিমা সামরিক চাকরি থেকে অবসর নেবেন, কেননা তাকে রয়্যাল কোর্টে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। নৌবাহিনীর চিফ অব স্টাফলে জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ বিন সালেহ আল গুফাইলিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে লেফটেন্যান্ট জেনারেলের পদমর্যাদায় ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এদিকে মেজর জেনারেল ফাহাদ বিন হামাদ বিন আব্দুল আজিজ জেনারেল পদে উন্নীত হবেন এবং যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হবেন। এদিকে কমলা হ্যারিসকে কুরুচিকর আক্রমণ করে আবারও বিতর্কের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে তাকে নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী। তবে ট্রাম্পের নতুন মন্তব্য নিয়ে নয়, এর আগে তাকে নিয়ে করা ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন তোলেন, কমলা হ্যারিস আদৌ কৃষ্ণাঙ্গ নাকি বর্ণের রাজনীতি করছেন। সেই প্রসঙ্গে কমলার প্রতিক্রিয়া সেই এক ফাটা রেকর্ড। এই প্রসঙ্গে নেত্রীর শটান জবাব, অন্য প্রশ্ন করুন প্লিজ। সেই বিতর্ক প্রসঙ্গেই এবার কার্যত বিরক্ত দেখাল কমলাকে। তার প্রতিক্রিয়ায় সাংবাদিক জানতে চান, এইটুকুই, যা শুনে ডেমোক্র্যাট নেত্রীর সংক্ষিপ্ত জবাব, এইটুকুই। এদিকে সম্প্রতি কমলার বিরুদ্ধে আরও কুরুচিকর মন্তব্য করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। তার দাবি, রাজনৈতিক কেরিয়ারে উন্নতির জন্য যৌনতাকে কাজে লাগিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। রাজনীতিতে উন্নতি করার জন্য কমলার হাতিয়ার ছিল মুখমেহন। এমনই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় মার্কিন মুলুকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে অভিনন্দন জানান তিনি। এছাড়াও চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে ফোনালাপে উভয় নেতা সম্মত হয়েছেন। অন্যদিকে ধর্ষণের বিরুদ্ধে করা আইন চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজি করকাণ্ডের আবহে ৮ দিনের ব্যবধানে শুক্রবার মোদীকে লেখা সেই 2 পাতার চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন মমতা। মমতা লিখেছেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে লেখা সেই চিঠির কোনো জবাব এখনো পর্যন্ত আসেনি, তবে মোদীকে লেখা ওই চিঠির যে প্রতিলিপি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল তার জবাব এসেছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু ধর্ষণের মতো অপরাধ রুখতে সংসদে বিল পাশ করিয়ে দোষীর কঠোরতর এবং দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয়তার কথা প্রথম চিঠিতে তিনি লিখলেও নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো জবাবি চিঠিতে সে বিষয়ে সুস্পষ্ট কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন মমতা। তিনি লিখেছেন, আমি যে গুরুত্ব দিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক সমাজ সম্পর্কিত বিষয়টি নিয়ে ভেবেছিলাম, গতানুগতিক জবাবি চিঠিতে সেই গুরুত্ব দেওয়া হয়নি। এদিকে গত ২৬ আগস্ট ভারতের রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজির একটি বিশাল ভাস্কর্য। এই ভাস্কর্য ভেঙে পড়ার ঘটনা ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, ছত্রপতি শিবাজি শুধুমাত্র একটি নাম আর রাজা নন, আমাদের জন্য তিনি দেবতা। আজ আমি তার পায়ের কাছে মাথা নত করে ক্ষমা চাইছি। আমাদের মান ভিন্ন, কিন্তু আমাদের জন্য দেবতার চেয়ে বড় কিছু নেই। এখানে এসেই আমি ছত্রপতি শিবাজির ভাস্কর্য ভেঙে পড়ার ঘটনার জন্য ক্ষমা চেয়েছি। যারা এ ঘটনায় কষ্ট পেয়েছেন আমি তাদের কাছেও ক্ষমা চাই। গত বছরের ডিসেম্বরে নৌবাহিনী দিবসে ভাস্কর্যটি উদ্বোধন করেন মোদী নিজে। এত কম সময়ের মধ্যে কেন ভাস্কর্যটি ভেঙে পড়ল সেটির কারণ খুঁজে বের করতে একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার।